নমস্কার দর্শক বন্ধুরা, আবার ফিরে এসেছি তোমাদের কাছে সাপ্তাহিক গল্প নিয়ে। একটা গা ছমছমে ভয়ঙ্কর অভিজ্ঞতার এই ভৌতিক গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে। তবে তার আগে তোমাদের বলে রাখি, এই গল্পটি কিন্তু আসলে গল্প নয়, এটি একটি সত্যিকারের ঘটনা, যেটা আমার বান্ধবী আমাকে গল্প করেছিল এবং আমার বান্ধবীর থেকে অনুমতি নিয়েই আমি গল্পটা আজকে তোমাদের কাছে প্রস্তুত করেছি। তবে শুরু হচ্ছে আজকের গল্প, মহিষাগটে নিশি যাপন। ঘটনাটা 1996 সালের। তখন আমি ক্লাস 8-এ পড়ি। স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, ফলে কোথাও ঘুরতে যাওয়া অনিবার্য। আমার দিদি তখন কলেজে পড়ে। একজন শিক্ষকের কাছে আমার দিদি নিয়মিত পড়তে যেত। তিনি আবার কলেজের প্রফেসর, নাম অনিরুদ্ধ ব্যানার্জি। ওনার বাড়িতে উনি ছাড়া ছিলেন ওনার স্ত্রী আর ওনার এক ছোট্ট মেয়ে। স্ত্রীর নাম ছিল বিদিশা। আমরা সবাই ওনাকে বিদিশা কাকিমা বলতাম। স্বামী স্ত্রীর একমাত্র সন্তান 2 বছরের ছোট্ট মেয়ে গার্গী। গার্গীর আবার দিদিকে খুব পছন্দ ছিল। দিদি পড়তে এলে দিদিকে ছাড়তেই চাইতো না, দৌড়ে এসে জড়িয়ে ধরতো। তারপর কত রকমের আবদার। দিদিরও ছোট্ট গার্গীর সঙ্গে খেলতে ও গল্প করতে খুব ভালো লাগতো। অনিরুদ্ধ স্যার ও তার স্ত্রী বিদিশা কাকিমা দুজনেই আমার দিদিকে খুব স্নেহ করতেন। দিদি পড়তে এলে দিদিকে বিদিশা কাকিমা চা জল খাবার খেতে দিতেন। এমনই মায়া মমতার সম্পর্ক ছিল তাদের মধ্যে। দিদি এলে পড়া ছাড়াও আরো অন্যান্য নানান আলোচনা হতো তাদের মধ্যে। তার মধ্যে অন্যতম ছিল ঘুরতে যাওয়ার আলোচনা। একদিন এমনই আলোচনা উঠতে বিদিশা কাকিমা বললেন মহিষাগতি কাকিমার বাপের বাড়ি, যেটা কিনা মন্দারমণি থেকে 1 বা 2 স্টপেজ দূরত্বে। সেই সময় একেবারেই প্রত্যন্ত গ্রাম, যাকে বলে অজপাড়াগা, ছিল ওনার বাপের বাড়ি। এতটাই অজপাড়াগা, যদি কোনো 4 চাকা গাড়ি গ্রামে ঢুকতো তাহলে গ্রামের শিশু থেকে নিয়ে বড়রাও তার পিছু নিত। বিদ্যুৎ যদিও ছিল সেই গ্রামে, কিন্তু সেটা নাম মাত্র, কারণ বেশিরভাগ সময়ে বিদ্যুতের দেখা পাওয়া যেত না, মানে লোডশেডিং। একদিন এমনই গল্পের আসর বসেছিল দিদির স্যারের বাড়িতে। সেদিন প্রথমে নানান অনেক আলোচনা হচ্ছিল। মাঝখানে বিদিশা কাকিমা বলে ওঠেন, ও হ্যাঁ, ভালো কথা পাপিয়া, এবারে কয়েকদিনের ছুটিতে আমি আমাদের গ্রামে যাওয়ার একটা পরিকল্পনা করছি। এই গ্রামটা না দীঘার খুব কাছাকাছি। তোমরা চলো না আমাদের সাথে, একসাথে বেড়াতে গেলে খুব মজা হবে। তুমি তোমার বাবা মা বোন কাকু সবাইকে নিয়ে আসো। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে আমার এই প্রস্তাবটা জানাও। বলো কাকিমা বিশেষ করে অনুরোধ করেছে তোমাদের আসার জন্য। আমিও তোমার মাকে কালকে একটা টেলিফোন করে দেব। আমি যে জায়গাটার কথা বলছি, জায়গাটা ভারী সুন্দর। ওখানে আমাদের বড় বাড়ি আছে। আমার মা আছেন ওখানে, উনি তোমাদের কথা সব শুনেছেন। তোমার কথা তো খুব বলি ওনার কাছে। আমার মাও বারবার বলেছেন তোমাদেরকে নিয়ে আসতে। দিদি তো খুব উৎসাহিত হয়ে পড়েছিল কথাগুলো শুনে, কিন্তু দিদির পক্ষে তো একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। তাই দিদি সেই সময় বিদিশা কাকিমাকে উত্তরে জানালো, কাকিমা, আমি বাড়িতে গিয়ে একটু আলোচনা করে নিয়ে তোমাকে জানাচ্ছি।
যেহেতু স্যারের সঙ্গে পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল, কয়েকবার বিদিশা কাকিমা আমাদের বাড়িতেও এসেছিলেন নিজের মেয়েকে নিয়ে। তাই মা ওখানে ঘুরতে যাওয়ার প্রস্তাবে নিজের মত দিতে আর বিলম্ব করলেন না। বাবাও ওই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বাবা বললেন, এতবার করে যখন ডাকছেন তারা, তখন একবার ঘুরে এসে দেখলেই হয়। এতে ক্ষতি তো কিছু নেই, নতুন জায়গা একটা ঘোরা হবে। এভাবে দেখতে দেখতে যাওয়ার দিনও আগত হলো। স্প্ল্যানেড থেকে একটা দীঘাগামী বাসে ভোর ভোর বেলায় উঠে পড়লাম সবাই। বাসে জানালা দিয়ে দেখতে পেলাম ভোরের আকাশ, মুখে এসে লাগা মিষ্টি বাতাস, পাখিদের মৃদু কাকলি। সবার চোখে মুখে লেগেছিল ঘুরতে যাওয়ার মিষ্টি এক অনুভূতি। সমুদ্রপ্রিয় মানুষ আমি, তাই বলাই বাহুল্য মনটা আমার আনন্দে সেদিন নাচছিল। বাসটা যখন মহিষাগতে এসে পৌঁছলো, তখন 10টা পেরিয়ে গেছে। এই জায়গা থেকে একটা ভ্যান গাড়িতে করে বেশ অনেকটা ভেতরে আমাদের গন্তব্যস্থল। ভ্যান গাড়িতে করে প্রায় আধ ঘন্টা, কখনো বা পিচ রাস্তা, আবার কখনো ভাঙা চোরা ইট বিছানো রাস্তা দিয়ে চলছিল আমাদের ভ্যান গাড়িটা। দুদিকে নিচু জমি, আর যে রাস্তাটা দিয়ে আমরা চলেছি সেটা দুদিকের জমির তুলনায় অনেকটাই উঁচু। দুধারে হয় চাষের জমি, নয়তোবা পুকুর, এবং এখানে পুকুরের সংখ্যা অনেক বেশি। পথের দুধারে অসংখ্য বাঁশবাগান এবং নানান আম, জাম, কাঁঠাল, খেজুর গাছের মেলা। রাস্তাগুলো কেমন নিরিবিলি, জনমানব শূন্য। দেখলে মনে হচ্ছে রাত্রি তো দূরের কথা, দিনের বেলাতেও যেন একা এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সাহস কোথাও কারো হবে না। এতটাই গা ছমছমি ভাব। এইভাবে ক্রমশ আমরা আরো ভেতরে ঢুকে যাচ্ছি, কাঁচা পাকা রাস্তা দিয়ে, আরো বেশি গ্রাম অঞ্চলের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ি যা দেখলাম সবই মাটির বাড়ি, পাকা বাড়ি আমার চোখেই পড়ল না। শেষে এসে উপস্থিত হলাম বিদিশা কাকিমার বাপের বাড়িতে। বিশাল বড় সে বাড়ি। এতক্ষণ পথে আসতে আসতে এত মাটির বাড়ির মধ্যে এই প্রথম একটা পাকা বাড়ি নজরে পড়ল। আগে শুনেছিলাম এই পরিবারের প্রচুর নামডাক আছে। এনারা এই পাড়ার একজন সম্মানীয় পরিবার। আর তাছাড়া এটা তো আমার দিদির স্যারের শ্বশুর বাড়ি। জামাই শ্বশুর বাড়িতে এমনিতেই সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন। তারপর আবার স্যার কলকাতায় থাকেন, কলেজের প্রফেসর। তাছাড়া অত্যন্ত ভালো মানুষ স্যার। এই পরিবারের মেয়ের এমন একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে বিবাহ হবার পর এই পরিবারের সম্মান আরো বৃদ্ধি পায়। লোকমুখে এটা কলেজের স্যারের শ্বশুর বাড়ির নাম হয়ে গেছে। যাই হোক, ভ্যান গাড়িটা এসে থামলো একেবারে বিদিশা কাকিমার বাপের বাড়ির সামনে। রাস্তার এক পাশে পুকুর আর অন্য পাশে বাড়ির সীমানার দেয়াল। সেই প্রাচীরের সামনের গেট দিয়ে আমরা বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করলাম। ইংরেজি অক্ষরের এল অক্ষরের আকারের একটা বারান্দা
এবং তার চারপাশে একাধিক ঘর। কতগুলি যে ঘর সব মিলিয়ে তা আমার আজও অজানা। তবে যা দেখেছিলাম তাতে বারান্দার এক পাশে বাসযোগ্য 4টি ঘর, আর যেই ঘরগুলিতে এই বাড়ির লোকেরা থাকেন। বাড়ির সীমানা দিয়ে ঘরে প্রবেশ করলে প্রথম দরজা পেরিয়ে বাঁদিকে 4টে ঘর, তারপর রান্নাঘর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ঘরটি উল্লম্ব ভাবে এবং অনুভূমিক ভাবে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ঘর। মানে ইংরেজি অক্ষরের এল এর একটা অংশে আসছে 1, 2, 3, 4 ঘরগুলি এবং এল এর অন্য অংশে আসছে 5, 6, 7, 8, 9 নম্বর ঘরগুলি। 4 নম্বর ঘরের পাশে রান্নাঘর এবং রান্নাঘরের দরজা পেরোলেই ছিল এই বাড়ির পেছন দিক এবং সেখানে অবস্থিত ছিল এই বাড়ির বাথরুম। বাথরুমের ডান দিকে ছিল ধানের গোলা এবং এই বাড়ির পেছনের দেয়াল পেরিয়ে ওপারে ছিল একটা বাঁশ বাগান। এই ছিল মোটামুটি এই বাড়ির মানচিত্র। নিচের ঘরগুলো সিমেন্ট করা, তাছাড়া ইলেকট্রিক কানেকশনও করা ছিল এই ঘরগুলোতে। বাড়ির দেয়ালগুলো মাটির হলেও চুন সুরকি রং দিয়ে এমন করে ঢাকা, বোঝাই দুষ্কর যে প্রকৃতপক্ষে এটা মাটির তৈরি। প্রথম ঘরটিতে থাকতেন বিদিশা কাকিমার বাবা ও মা, কিন্তু আমাদের এখানে নিমন্ত্রিত করে আনার পর তিনি নিজেদের ঘরটি ছেড়ে দিয়েছিলেন মেয়ে জামাই ও ছোট্ট নাতনির জন্য। আমি, আমার দিদি ও আমার মাকে থাকার জন্য দেওয়া হয়েছিল দ্বিতীয় ঘরটা। তৃতীয় ঘরটা দেওয়া হয়েছিল বাবা এবং কাকাকে। বিদিশা কাকিমার দাদা ও বৌদি থাকতেন 4 নম্বর ঘরটাতে। বিদিশা কাকিমার বাবা ও মা যেহেতু তাদের নিজেদের থাকার ঘরটা ছেড়ে দিয়েছিলেন মেয়ে জামাই ও নাতনির জন্য, তাই নিজেরা দোতলাতে একটা বাসযোগ্য ঘরে এই কদিনের জন্য নিজেদের থাকার বন্দোবস্ত করে নিয়েছিলেন। এছাড়া এই বাড়িতে থাকতেন বিদিশা কাকিমার এক ছোট ভাই ও তার স্ত্রী, যিনি কিনা সেই সময় ছিলেন সন্তান সম্ভবা এবং সেই সময় নিজের বাপের বাড়িতে ছিলেন, যেমনটি কিনা হয়ে থাকে। ইংরেজির এল অক্ষরের এই বারান্দার শেষ প্রান্তে বাঁধা থাকতো এই বাড়ির পোষ্য গরুগুলো। এই যে 4টি ঘর আমাদেরকে থাকার জন্য দেওয়া হয়েছিল, তার মধ্যে 1 নম্বর ঘরটা বাদ দিয়ে অন্য 3টে ঘরের একে অপরের ঘরে প্রবেশ করার ভেতরে পথ ছিল। 4 নম্বর ঘর থেকেই আবার রান্নাঘরে প্রবেশের পথ ছিল। রান্নাঘর থেকে আবার বাথরুমে যাওয়ার অথবা ধানের গোলা পৌঁছানোর ভেতরে প্রবেশ পথ ছিল। এর জন্য বাইরের দরজা খুলে বারান্দায় পৌঁছানোর প্রয়োজন হতো না। শুধুমাত্র 1 নম্বর ঘরটা ছিল একেবারে বিচ্ছিন্ন। এর বাইরের পথ ছাড়া ভেতরে যাওয়া আসার কোনো আলাদা দরজা ছিল না। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর ঘরের মাঝখানে কোনো প্রবেশ পথ ছিল না। ফলে 1 নম্বর ঘর থেকে 2 নম্বর ঘরে পৌঁছতে হলে অথবা 2 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘরে প্রবেশ করতে হলে বাইরের দরজা খুলে বারান্দা হয়ে প্রবেশ করতে হতো। সেই কারণে 1 নম্বর ঘরে যারা থাকবেন তাদের পক্ষে 2 নম্বর, 3 নম্বর
বা 4 নম্বর ঘরের ভেতরকার ঘটনা জানার কোনো অবকাশ ছিল না। আরও একটা ব্যাপার ছিল, এখানে যে কোনো সময় বাথরুমে যেতে হলে নিজেদের ঘর থেকে বেরিয়ে বারান্দা হয়ে 5 নম্বর ঘরে প্রবেশ করে বাথরুমের দিকে যেতে হতো। যদিও ঘরের ভেতর থেকে প্রবেশ পথ ছিল, কিন্তু 4 নম্বর ঘরটা যেটা ছিল দাদা বৌদির ঘর, যেহেতু বলাই বাহুল্য ওটা একটা স্বামী স্ত্রীর ঘর, তাই এই ঘরের ভেতরকার এবং বাইরেকার দরজা বন্ধ থাকত। বিদিশা কাকিমার দাদা বৌদির সন্তান ছিল কিনা সেটা আমার জানা নেই, কারণ যে কদিন ছিলাম তাদের কোনো সন্তান এই বাড়ির মধ্যে আমরা দেখতে পাইনি। সুতরাং 4 নম্বর ঘরের ভেতর থেকে প্রবেশ করে 5 নম্বর ঘর হয়ে বাথরুম যাওয়ার প্রবেশ পথ ব্যবহার করা যেত না। সেই কারণেই রাত্রিবেলা বাথরুম যাওয়ার প্রয়োজন পড়লে বারান্দা হয়েই আমাদের বাথরুম পথে যেতে হতো। যদিও এখানে আসার পর বাথরুমে যাওয়া সন্ধ্যের পর নিষেধ ছিল, সেই কারণেই আমাদের প্রত্যেক ঘরে একটা করে বালতি দেওয়া হয়েছিল। খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, মল মূত্র যাই ত্যাগ করা হোক সেটা কিন্তু বালতিতেই যেন করা হয়। কোনোভাবেই যেন রাত্রিবেলা বাথরুম পথে না যাওয়া হয়। ওনারাও নাকি রাত্রিবেলা এই একই উপায় প্রয়োগ করে থাকেন। অবশ্য এরকম বন্দোবস্ত আমাদের পক্ষে ভাবলেও অসম্ভব মনে হচ্ছিল, কারণ স্বাভাবিকভাবেই একজন মলমূত্র পরিত্যাগ করার পর আবার সেই ঢাকা সরিয়ে আরেকজন সেই একই বালতিতে মলমূত্র পরিত্যাগ করবে, এমন কর্ম করা তো দূরের কথা, সেটা চিন্তা করাও আমাদের কল্পনার অতীত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওরা যা বলে বলুক, কাউকে কিছু বলার দরকার নেই। যদি একান্তই রাতে এমন কোনো দরকার পড়ে, তাহলে আমরা মা আর বোনেরা একত্রিত হয়ে জোট বেঁধে বাথরুমে যাব। এমন ভাবে ছি ছি, বালতিতে করা যায় নাকি? এখানে ঘুরতে আসার পর থেকে যত্ন আত্মীতে কোনো ত্রুটি কিন্তু ছিল না। বিদিশা কাকিমার বৌদি একটু কম কথা বলতেন। তিনি শুধু মনোযোগ সহকারে রান্না করা, গৃহস্থের সব খুঁটিনাটি কাজ করা, সেই দিকেই ওনার লক্ষ্য ছিল বেশি। একেবারে প্রয়োজন পড়লে যেটুকু কথাবার্তা বলতেই হয়, শুধু সেইটুকুই তিনি কথা বলছিলেন। যেমনটি কিনা হয় গ্রামের একটু চুপচাপ গৃহবধূদের ক্ষেত্রে। হাসি ঠাট্টা গল্প গুজব যেটুকু করছিলেন সেটা বিদিশা কাকিমা এবং স্যার করছিলেন। বিদিশা কাকিমার দাদা ভাইদের দোকান ছিল, ফলে সকালে দোকানে বেরিয়ে যেতেন এবং ফিরতে ফিরতে ওনাদের সন্ধে হয়ে যেত। যেই সময় আমরা ওই গ্রামে আগত হয়েছিলাম, সেই সময় গ্রামে একটা যাত্রাপালা চলছিল। সন্ধেবেলার পর গ্রামটা একদম নিঝুম হয়ে যেত, ফলে যাত্রাপালায় কাউকে যেতে হলে দলবদ্ধ হয়ে যেতে হতো এবং ফিরতেও হতো, কারণ এই সব গ্রামে আবার তেনাদের উপদ্রব ছিল সন্ধ্যের পরে। সন্ধেবেলা এখানে প্রায়ই লোডশেডিং হতো, তাই কুপি বা হ্যারিকেনের আলোই ছিল একমাত্র ভরসা। হ্যারিকেন বা কুপি ঘরের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকতো। আর যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়তো, আমরা টর্চ জ্বালিয়ে সেখানে যেতাম। এখানে আসার পর দিন তো যাই হোক আমাদের বেশ ভালোই কেটে গেল। রাত্রিবেলা কত রাত বলতে পারবো না, হয়তো রাত 12টা কিংবা 1টা হবে। একদিন আমার মা হঠাৎ ঘুমের মধ্যে
চমকে উঠে পড়েছি। সেই সময় আমাদেরও ঘুম খুব একটা ভারী ছিল না, তাই এভাবে চমকে ওঠার ফলে আমাদেরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা তো অবাক, দেখি আমার মা বিদিশা কাকিমার মাকে বলছে, আপনি এখানে কি করছেন? এত রাতের বেলায় আপনার এই ঘরে কি প্রয়োজন? এদিকে ঘরের মধ্যে তাকিয়ে দেখি সেই সময় ঘরের বাতি প্রায় নিভু নিভু অবস্থায়। হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে, যে কোনো সময় নিভে যেতে পারে। কি হলো বলুন? আপনি চুপ করে এইভাবে মাথার সামনে এসে আমাদের তাকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মায়ের এমন সোজাসুজি প্রশ্নে বিদিশা কাকিমার মা একটু হকচকিয়ে গেছিলেন। তিনি একটু আমতা আমতা করে বললেন, না না, সে কিছু না, আসলে এত গরম তো, তাই তোমাদের একটা হাত পাখা দিতে এসেছিলাম। আলো আধারের মধ্যে দেখলাম চোখটা ওনার অস্বাভাবিক রকমের চকচক করছে, যা এক নজরে দেখলেই গা ছমছম করতে বাধ্য। কিন্তু আমাদের দরজা তো বারান্দার দিক থেকে বন্ধ ছিল, তার মানে উনি নিশ্চিতভাবে বাবা কাকার যে ৩ নম্বর ঘরটা, যার দরজা বারান্দার দিক থেকে ভেজানো ছিল, সেটা দিয়েই উনি প্রবেশ করে ৩ নম্বর এবং ২ নম্বরের মাঝখানের যে দরজা, সেটা ব্যবহার করেই আমাদের ঘরে প্রবেশ করেছেন। এদিকে বাবা কাকা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় বিদিশা কাকিমার মায়ের উপস্থিতি টের পাননি। এছাড়া তো আর কোনো উপায় এই ঘরে প্রবেশ করতে তিনি পারেন না, কারণ ৪ নম্বর ঘরটা তো বিদিশা কাকিমার দাদা বৌদির ঘর, যেটা ভেতর থেকে সবসময় বন্ধ থাকে। আরো একটা অদ্ভুত ব্যাপার হলো, যাওয়ার সময় তিনি প্রশ্ন করলেন, তোমরা বারান্দা হয়ে বাথরুম যাওনি তো? কারণ তোমাদের বালতি আমি খালি দেখছি। প্রয়োজন হলে কিন্তু যা করার বালতিতেই করবে, বাথরুমে যাওয়ার চেষ্টা করবে না। মা এই প্রসঙ্গে কথা না বাড়িয়ে ওনার হাতেই হ্যাঁ মিলিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমাদের প্রয়োজন পড়লে আমরা বালতিতেই করব, বাথরুমে যাব না। এরপর উনি চলে গেলেন। এদিকে ঘুম আর আমাদের আসতে চায় না। চোখ খুলে আচমকা যেমন ভাবে ওনার উপস্থিতি টের পেয়েছেন আমার মা, তারপর মনের মধ্যে একটা ভীতি সঞ্চার হওয়া স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে এতক্ষণ ঘুম ভেঙে যাওয়ার পর যেহেতু আমরা জেগেই ছিলাম, আমাদের ৩ জনেরই মনে হলো এইবার একটু বাথরুম যাওয়ার প্রয়োজন পড়েছে। আমি মাকে বললাম, মা কোথায় করব, বালতিতে? মা বললেন, না না, এমন করে বালতিতে করা যায় নাকি? আর ৩ জন কি করে পর পর বালতিতে করব? এতে সংক্রমণ হওয়ার যথেষ্ট ভয় আছে। তার চেয়ে চল আমরা বাথরুমেই যাব। আমাদের ঘর থেকে বেরিয়ে বারান্দা হয়ে ৫ নম্বর ঘরে প্রবেশ করে বাথরুমের দিকে যেতে লাগলাম। এই প্রসঙ্গে বলে রাখি, ৫ নম্বর ঘরের ওদিকে আবার যে ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর অথবা ৯ নম্বর ঘরগুলো ছিল, তার দরজা সবসময় বন্ধই থাকত। ৬ নম্বর ঘরটার দরজা তাও আমরা মাঝে মধ্যে খুলতে দেখেছিলাম ভাড়ার সামগ্রী বার করার জন্য, কিন্তু বাকি ঘরগুলো আমরা কখনো খুলতেও দেখিনি। ৫ নম্বর ঘরটা আমরা ব্যবহার করেছি, কারণ সেদিক দিয়ে এই বাথরুমের পথে যেতাম। এই ৫ নম্বর ঘরটা ছিল পুরোপুরি খালি একটা ঘর, সম্পূর্ণভাবে আসবাবপত্র শূন্য। ঘুটঘুটে অন্ধকার সেই ঘরটা, এমনকি দেয়ালগুলো থেকে চামচিকে ঝুলত, মাঝে মাঝে পায়রারাও আওয়াজ করত। দিনের বেলাতেও ৫ নম্বর ঘর থেকে বাথরুম যেতে গেলে
একা যেতে পারতাম না। যদি একা যেতে হতো নেমে নিয়ে স্নান করে যেতাম। এতটাই ভয়াবহ ঘরের পরিবেশ। সেখানে রাত্রিতে পরিবেশ তো ভাবনার অতীত। কিন্তু কি আর করব, উপায় তো নেই। বাথরুম চেপে সারা রাত্রি থাকাও তো যাবে না। তাই আমরা তিনজনই কাঁপতে কাঁপতে বারান্দা হয়ে 5 নম্বর ঘরে প্রবেশ করলাম। আর বাথরুম সম্পর্কে আরো একটা অভিজ্ঞতা আমি এখানেই বলে রাখি। বাথরুমটা ছিল 4 দেয়ালে ঘেরা। তার মধ্যে একটা দেয়াল ছিল সীমানার প্রাচীরের সঙ্গে যৌথ। মানে সীমানার দেয়ালটাই বাথরুমের 4 দেয়ালের মধ্যে পেছনের দিকের একটা দেয়াল। আবার সেই দেয়ালের উপরের দিকে ছিল একটা ছোট্ট জানালা, যেটা দিনের বেলাতে আধ খোলা ও আধ বন্ধ থাকত। রাতের বেলা সেটা সম্পূর্ণ বন্ধ থাকত। সীমানা সেই দেয়ালটার ওপারে ছিল একটা বাঁশ বাগান। একটা অনুভূতি আমরা প্রত্যেকেই করেছিলাম যে যতবার আমরা বাথরুমটা ব্যবহার করছিলাম কানে ভেসে আসতো অদ্ভুত রকমের কিছু শব্দ, যেন কোনো মেয়ের পায়ের তোড়ার আওয়াজ, যেটা ক্রমশ দূর থেকে কখনো ছুনছুন করতে করতে বাথরুমের দিকে এগিয়ে আসতো, কখনো আবার সেটা ছুনছুন করতে করতে বাথরুম থেকে দূরে চলে যেত। কখনো মনে হতো নুপুর পায়ে কেউ ছুটে বেড়াচ্ছে, আবার কখনো বা ধীর গতিতে আস্তে আস্তে সেই নুপুরের আওয়াজ কানে ভেসে আসত। লক্ষ্য করে দেখেছিলাম আমরা একদম সকালবেলার দিকটায় সেই নুপুরের আওয়াজ শোনা যেত না। সেই সময় ঘর ভর্তি লোকের আনাগোনা থাকায় নানান রকমের আওয়াজ, যেমন সবার চলাফেরার, কথাবার্তার, বাসন কোসন রান্নাবান্নার শব্দ, হাসি ঠাট্টা গল্প গুজবের আওয়াজ, আরো বিভিন্ন রকমের আওয়াজের মাঝখানে সেই সময় নুপুরের আওয়াজ শোনা যেত না বাথরুম থেকে। কিন্তু যখন দুপুরবেলা আগত হতো তখন দুপুরের আহারাদি সেরে সবাই যে যার ঘরে গিয়ে বিশ্রাম নিতেন। সেই সময় আবার যদি কেউ বাথরুমে যেত সেই আওয়াজ স্পষ্ট শোনা যেত। এবং সন্ধ্যের পর যত বেশি রাত আগত হতো তখন সেই আওয়াজ যেত আরো অনেক বেশি বেড়ে। প্রথম যখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন সকলেই আমরা সেই আওয়াজ শুনেছিলাম, কিন্তু আমরা কেউ সেটাকে ততটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম কিছুর একটা আওয়াজ হবে, হয়তো পোকামাকড় বা অন্য কিছু যেটা নুপুরের মতো শোনাচ্ছে, এবং এই নিয়ে আমরা কেউ কিছুই বলিনি। সেদিন প্রথম রাত্রিতে বাথরুম ব্যবহার করার পর সেই আওয়াজ আমরা যখন শুনেছিলাম তখন কিছুটা ভয় আমাদের মনে বাসা বেঁধেছিল। তাও আমরা কোনো আলোচনা করিনি। দ্বিতীয় দিন মা গেছিলেন যাত্রা দেখতে, একজোট বেঁধে, যার মধ্যে ছিলেন বিদিশা কাকিমা, ওনার মা, দাদা ও ভাই। দাদার বউ কিন্তু যাত্রাপালা দেখতে যাননি। বিদিশা কাকিমার মাকে রাত্রিবেলা অস্বাভাবিক দেখলেও দিনের বেলা তিনি থাকতেন একেবারে স্বাভাবিক। দেখে মনে হচ্ছিল আগের রাত্রির বিদিশা কাকিমার মা এবং আজকের উনি যেন সম্পূর্ণ ভিন্ন মানুষ। যাই হোক, যাত্রাপালায় গিয়ে আমার মায়ের যাত্রাপালাটা একেবারেই পছন্দ হয়নি। আমার মায়ের আগে বহু জায়গায় যাত্রাপালা দেখেছিলেন, কিন্তু এই যাত্রাপালা যেন অত্যন্ত বেশি অতি অভিনয় এবং বাড়াবাড়ি পর্যায়ে ছিল। তাই আমার মা যাত্রার মাঝখান থেকেই উঠে বাড়ি আসার জন্য উদ্যত হন। তখন হয়তো রাত 8টা, 8:30, এবং সেই সময় বিদিশা কাকিমার 2 ভাই বা বিদিশা কাকিমা কারোরই সেটা নজরে পড়েনি।
বিদিশা কাকিমার মা তারও অনেক আগে 7টা 7:30 করেই বাড়ি চলে এসেছিলেন। বাড়িতে রান্না বান্না এবং অন্যান্য কাজ বাড়ির বউয়ের সঙ্গে মিলে সেরে নেবেন বলে। রাত্রিতে যাত্রাপালা থেকে মা যখন একা ফিরেছিলেন ওই রাত্রির 8টা 8:30টার দিকে, তখন বাড়ি ফেরার সময় মা যখন ওই গ্রামের রাস্তা দিয়ে একা হেঁটে বাড়ি ফিরছিলেন, তখন খালি আমার মায়ের অনুভূতি হচ্ছিল যেন পিছন পিছন কারা মায়ের সঙ্গে হেঁটে চলেছে। মায়ের পা ভারী হয়ে আসছিল, ভয়ে বুক দুরুদুরু করছিল, মনে হচ্ছিল উল্টো দিকে ফিরে আবার যাত্রার দিকে চলে যায়। কিন্তু যেহেতু মা গ্রামেরই মেয়ে, তাই এর মধ্যেও মনে সাহসের সঞ্চার করে হরিনাম জপ করতে করতে মা বাড়ির দিকে রওনা। মাকে বাড়িতে একা পৌঁছতে দেখে সবাই তো অবাক। বিদিশা কাকিমার মা জিজ্ঞেস করলেন, তুমি কি একা এলে নাকি কারোর সাথে এলে? মা বললেন যে মা একাই এসেছে। এই শুনে বিদিশা কাকিমার মা বললেন, তোমার বাচ্চা একা আসা এমন নির্জন পথ দিয়ে একেবারেই উচিত হয়নি। আমরাও যখন 7টার দিকে বাড়ির দিকে রওনা হয়েছিলাম, ফিরেছিলাম এক দলবলের সাথে। যাত্রাপালা চলছিল বলে 9টা 10টা অব্দি এখানে লোক যাতায়াত করছিল, নয়তো এই গ্রাম এতটাই প্রত্যন্ত গ্রাম ছিল যে রাত 9টার মধ্যে এখানে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। এখানে রাত 10টা মানে প্রায় মাঝরাত্রি। বিদিশা কাকিমার মা বলে দেন, আর যেন তুমি এই কাজ করো না। যখনই ফিরবে কারো না কারোর সঙ্গে ফিরবে। এরপর আগের রাত্রের মতো একই রকম খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে শুতে চলে গেছিলাম। যথারীতি অনেক যখন রাত, তখন মায়ের মনে হয় মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। কারো উপস্থিতি মা খুব ভালো মতোই টের পাচ্ছিল, কিন্তু মায়ের চোখের পাতা এতটাই ভারী হয়ে গেছিল যে কিছুতেই চোখ খুলতে পারছিল না। শরীরটাও মায়ের খুব ভারী হয়ে গেছিল, খানিকটা ঘুমন্ত পক্ষাঘাতের মতো। অনেক মনের জোর সঞ্চার করে ঝটকা দিয়ে মা ঘুম থেকে চোখ খুলে তাকায়, আর যা দেখে তা দেখে মায়ের বুকে যেন ধক করে আর ধাক্কা লাগে। মা আবার আগের দিনের মতো প্রশ্ন করে ওঠে, আপনি আপনি আজও মাথার সামনে কেন দাঁড়িয়ে আছেন? মাসিমা, আপনি রাত্রিবেলা মাথার সামনে এমন করে কেন দাঁড়িয়ে থাকেন? বিদিশা কাকিমার মা কি বলবেন বুঝে উঠতে পারেন না। কেন আজ তো আর পাখা বা টর্চ লাইট এসব কোনো কিছুই বলার উপায় নেই। কেন আগে থেকেই মা সেগুলো নিয়েই শুয়েছিলেন। ফলে কি উত্তর দেবেন বুঝে উঠতে না পেরে উনি বললেন, না, আসলে দেখতে এলাম তোমরা ঠিক আছো কিনা। মা বললেন, দেখুন মাসিমা, আপনার যদি কিছু বলার থাকে আপনি ডেকে কথা বলবেন। এভাবে মাঝরাত্রে মাথার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন না, এতে আমাদের ভয় করে। এভাবে আমাদের ভয় পাওয়াবেন না, নয়তো সত্যি বলছি ঘুমের মধ্যেই আমার কিছু একটা হয়ে যাবে। উনি যে কি বলবেন বুঝতে না পেরে আবারও বললেন, না না, আমি আসলে বুঝতে পারিনি। কিছু না, তোমরা ঘুমাও। বলে উনি তাড়াতাড়ি চলে গেলেন। পরের দিন কিন্তু মা বাবা কাকাকে বলেই রেখেছিলেন যে তারা যেন বারান্দার দিকের দরজাটা বন্ধ রাখে, আর আমরাও 2 নম্বর ঘরের দরজাটা ভেতর দিক থেকে বন্ধ রাখব, এবং বাবা কাকারাও যেন ভেতর দিকের দরজাটা বন্ধ রাখেন। কারণ উনি কিন্তু কায়দা করে হয়তো ছেলে বা ছেলের বউয়ের ঘরের দরজা খুলিয়ে ভেতর থেকে সেই পথ ধরে আবারও আমাদের ঘরে প্রবেশ করতে পারে, যেহেতু এটা ওনাদেরই ঘর। এবং ওনার কিন্তু আসার হলে অন্যান্য অনেক রকমের কায়দা করতে পারেন।
তাছাড়া মা এটাও বলে রেখেছিলেন, যদি মাঝরাতে বাথরুম ব্যবহার করতে হয় তারা যেন দুই ভাই একসঙ্গে যায়, এবং আমাদেরও যদি বাথরুম যেতে হয় আমরাও তিনজন একসঙ্গে যাব। এইভাবে সারাদিন আমাদের ভালো কাটলেও রাত্রিগুলো কিন্তু আমাদের ভয়ের মধ্যেই কাটতে থাকলো। বাথরুমের ব্যাপারটা প্রথম দিন আমরা গ্রাহ্য না করলেও দ্বিতীয় দিন থেকে ব্যাপারটা আমাদের সন্দেহজনক মনে হলো। এরই মধ্যে আরো একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছিলাম। বিদিশা কাকিমার ভাই কেমন যেন চুপচাপ থাকতেন, এবং ওনার মুখের দিকে তাকালেই মনে হতো কেমন একটা আশা হতো এবং দুঃখের ছাপ ওনার মুখের মধ্যে। বিদিশা কাকিমার ভাই একদিন বিকেল বেলা দোকান থেকে ফিরে এসে সন্ধ্যেবেলা একসঙ্গে মুড়ি চপ খেতে বসেছিলেন। বিদিশা কাকিমা আমাদেরকে জানান যে ওনার স্ত্রী এখন সন্তান সম্ভবা, তাই বাপের বাড়িতে আছেন এবং ওনার এখন ভরা মাস। হঠাৎই ওনার ভাই দুঃখ করে বলে ওঠেন, হ্যাঁ, আমার আগের স্ত্রীও তো এরকম সন্তান সম্ভবা হয়েছিল, কিন্তু সে সন্তান তো আর থাকলো না, এবং তাই এবারে একটু দুঃখে ভয়ে একটু দুশ্চিন্তায় আছি। আপনারাও আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, জানো এবার সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। বিভিন্ন কথার মাঝে হট করে উনি এই কথা বলে ওঠেন। তাতেই আমরা বুঝতে পারি যে এখন যে স্ত্রীর কথা উনি উল্লেখ করলেন তিনি বিদিশা কাকিমার ভাইয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী, যিনি এখন সন্তান সম্ভবা এবং বাপের বাড়িতে আছেন। এমন কথা হঠাৎ উঠে আসতে বিদিশা কাকিমা অত্যন্ত অস্বস্তিতে পড়েন এবং কথাটাকে সেখানেই থামিয়ে দিতে বলেন। কায়দা করে তিনি অন্য প্রসঙ্গে চলে যান। তিনি বলে ওঠেন, থাক থাক, এখন ওসব আলোচনা থাক, ওসব আলোচনা এখন করে কোনো লাভ নেই। এই ওর বাড়িতে চপ নেই, দেখো তো কটা চপ ভেজে দাও তো। পরে অবশ্য আমরা জানতে পারি যে এখন যে দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তান সম্ভবা তিনি আগেও সন্তান সম্ভবা হয়েছিলেন এবং সেইবার তিনি এখানেই ছিলেন। পরে তার সন্তান নষ্ট হয়ে যায়, তাই এবারের বেলায় তিনি আর কোনো সুযোগ নিতে চাননি। তাই সন্তান সম্ভবা হওয়ার পরেই তিনি বাপের বাড়ি চলে গেছেন, আর এখন তিনি ওখানেই থাকেন। অবশ্য কেন তিনি এখানে থাকেননি সেটা আমরা পরে আন্দাজ করতে পেরেছিলাম। আরো একটা কথা আমরা জানতে পেরেছিলাম যে তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়েই কিন্তু মারা গিয়েছিলেন। এসব কথা শোনার পর ক্রমশ আমাদের মনেও একটা ভীতির সঞ্চার হতে থাকলো। আমরা ওখানে 5-6 দিন থাকবো তেমনই নিশ্চিত করে গিয়েছিলাম, এবং ওনারাও চেয়েছিলেন যে আমরা বেশ কিছুদিন থাকি। সেই ইচ্ছের কথা ওনারা বারবার করেই জানিয়েছিলেন, কারণ এটা ওনাদের নিজেদেরই বাড়ি এবং এখানে থাকার তো কোনো অসুবিধা নেই, ঘরও যথেষ্ট পরিমাণের আছে। কিন্তু দুদিনে এমন ভুতুড়ে পরিবেশ, এমন অদ্ভুত অভিজ্ঞতা এবং এ সমস্ত কথা শোনার পর আমাদের আর সত্যি ইচ্ছা রইল না সেখানে আর বেশি দিন কাটানোর। 3 নম্বর দিনও আমরা সেখানেই ছিলাম। 3 নম্বর দিনেও সারাদিন একইভাবেই কেটে গেছিল, কিন্তু রাত্রিবেলা, রাত তখন কটা আমি বলতে পারবো না, কারণ এখানে রাত 8টা 8:30টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়তাম। 9টার মধ্যে এখানে পরিবেশ একদম নিঝুম হয়ে যেত। হাত ঘড়ি যেহেতু দেখিনি, তাই তখন কত রাত সেটা বলা মুশকিল হবে। হয়তো রাত 12টা অথবা 1টা হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এবং বাথরুম যাওয়ার প্রয়োজন পড়ল।
দিদি এবং মা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাদের ডেকে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে একটু বাথরুম যাবে কিনা। যদিও আগে থেকে ঠিক করাই ছিল বাথরুমে গেলে একসঙ্গেই যাব, কিন্তু ঘুমের মধ্যে তারা কেউই বাথরুম যেতে রাজি হলো না। 2 নম্বর এবং 3 নম্বর ঘরের মাঝখানের দরজাটা আমরা নিজেরাই খিল দিয়ে রাখতাম, যাতে কেউ অন্য ঘরগুলোর মাঝখান দিয়ে আমাদের ঘরে মাঝরাত্রে প্রবেশ না করতে পারে, যেটা আমরা নিজেরাই বাবা কাকাকে বলে ঠিক করেছিলাম। সেই দরজাটা কিন্তু আবার বাবা কাকার দিক থেকে খিল দেওয়া থাকতো না, ফলে আমরা দরজাটা খুলে দিলেই আমরা সোজা বাবা কাকার ঘরে প্রবেশ করতে পারতাম। এই ব্যবস্থাটা এভাবে করা হয়েছিল কারণ যদি আমাদের মেয়েদের কিছু প্রয়োজন হয় আমরা দরজাটা খুলে বাবা কাকাকে যাতে ডাকতে পারি সেই কারণে। বারান্দার দিকের আমাদের ঘরের দরজাটা এবং বারান্দার দিকের বাবা কাকার ঘরের দরজাটা কিন্তু বন্ধই রাখা হতো। এটা আসলে মায়েরই আয়োজন ছিল। যেমন আমি আগেই বলেছি, বাবা কাকা তাদের 3 নম্বর ঘরের দরজাটা বারান্দার দিক থেকে বন্ধ রাখত, যেমন আমরাও রাখতাম। আবার 4 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরের ভেতর কাছে দরজাটা, সেটাও বাবারা ভেতর থেকে বন্ধ রাখত, যাতে 4 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে কেউ প্রবেশ না করতে পারে। সেই রাতের কথায় আবার ফিরে আসছি। মা দিদিরা যখন যেতে রাজি হলো না, তখন আমি মাঝখানের দরজাটা খুলে বাবাকে গিয়ে ডাকলাম। বাবাও ঘুমের ঘোরে বল বাবা এখন বাথরুমে যাবে না। ভাগ্যক্রমে কাকাকে বলতেই কাকা বল, হ্যাঁ চল, আমিও এখন বাথরুমে যাব। আমিও লক্ষ্য ছিলাম বাথরুমে যাওয়ার। চল তুই আর আমি যাই। বাবা কাকার 3 নম্বর ঘরের বারান্দার দিকে দরজাটা খুলে 5 নম্বর ঘরে প্রবেশ করে সেদিক দিয়ে ভেতরকার দরজা খুলে আমরা বাথরুমের দিকে রওনা হলাম। 5 নম্বর ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার পথের মাঝখানে একটা উঁচু খোলা প্রাচীর, যেখান থেকে বাঁশবাগানটা সম্পূর্ণ দেখা যায়। সেই প্রাচীরটার দিকে তাকাতেই আমাদের শরীর দিয়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায় আমাদের। হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাতে শুরু করে, সমস্ত শরীর আমাদের ভারী হয়ে ওঠে। কাকা বলে ওঠে, ও ও ও কে দাঁড়িয়ে আছে প্রাচীরের ওপর? আমিও লক্ষ্য করি আপাদ মস্তক সাদা বিশাল আকারের এক মানুষের মূর্তি, ব্রহ্মদৈত্যের মতো যার চেহারা, প্রাচীরের ওপর দাঁড়িয়ে আছে। আমার কাকার তো বইতে আছে, একটা বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি আমাকে কাকার কাছে টেনে নিয়ে কাকা পৈতের মধ্যে আমাকে জড়িয়ে নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে টানতে টানতে আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। তারপর মা দিদি বাবা সবাইকে ডেকে কাকা ঘটনাটা বিস্তারিতভাবে জানিয়ে দিলেন এবং এও বললেন, এখন বুঝেছো? এই কারণেই এনারা রাত্রিবেলা বাথরুমে যেতে বারণ করেন এবং বালতিতেই মলমূত্র ত্যাগ করতে বলেন। মা বললেন, আর একদিনও না, আমরা এই বাড়িতে আর একদিনও থাকবো না। কাল সকাল হলেই আমরা এই বাড়ি থেকে চলে যাব। আমার এখানকার গতিবিধি হাওয়া বাতাস একদম ভালো লাগছে না। কাল দিনের বেলা থাকতে থাকতেই কোনো না কোনো একটা অজুহাত করে এখান থেকে চলে যেতে হবে। কাকা বললেন, আজ যা দৃশ্য দেখেছি তারপর আর এখানে থাকা যায় না। রাতটা আমরা না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতেই কাকা জানিয়ে দিলেন যে একটা অত্যন্ত জরুরি ফাইল ভুলবশত কাকার কাছে থেকে গেছে, যেটার কথা কাকা ভুলেই গেছিলেন, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল, আর যেটা কালকের মধ্যেই
যে করে হোক জমা করতেই হবে। এসব শুনে বিদিশা কাকিমা বললেন, না আর কিছুদিন থাকো, এই তো সবে এসেছি, এত তাড়াতাড়ি কেন চলে যাবে? আর বুঝতে পারছি দাদার খুবই প্রয়োজনীয় একটা কাজ, দাদাকে আজকেই বেরিয়ে যেতে হবে, কিন্তু তোমরা অন্তত আরো কিছুদিন থাকো। বাবা তখন বললেন, না দিদি, আমরাও আর থাকবো না, আমারও অনেক জরুরি কাজ পড়ে আছে। আমরা যখন বলে উঠলাম যে আমরা ফিরবো, স্যারও আমাদের সঙ্গে আমাদেরই কথার রাশ টেনে বললেন যে উনিও আমাদের সঙ্গে ফিরতে চান। যেতেই হবে তাড়াতাড়ি, আর কলেজে তো স্কুলের মতো এত ছুটি থাকে না। তাছাড়া আমার টিউশনগুলো সব কামাই হচ্ছে। পরে অবশ্য ফেরার সময় বাসে আমরা জানতে পেরেছিলাম স্যার কখনোই এতদিন গিয়ে ওখানে থাকতেন না। বিদিশা কাকিমাকে হয় আনতে যেতেন অথবা পৌঁছে দিতে যেতেন। আমরা গেছিলাম বলেই স্যার এতদিনের জন্য ওখানে ছিলেন। এখানে কাটানো দিনগুলোর পর আমরা বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই উনিও কিছু একটা অনুভব করেছিলেন, যেই কারণে উনি ওখানে যাওয়াটা খুব একটা পছন্দ করতেন না। যাই হোক, বিদিশা কাকিমা ওনার মেয়ের সঙ্গে কিন্তু ওখানেই থেকে গেছিলেন। যেদিন আমরা ওখান থেকে চলে আসছিলাম সেদিন বিদিশা কাকিমার মা এসে আমাদের বললেন, তোমরা তো দোতলাটা দেখোনি, চলো আমার সঙ্গে গিয়ে দোতলাটা দেখে আসবে। মা বলল, ঠিক আছে চলুন। আমরা সবাই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম। উপরে গিয়ে দেখলাম ছাদটা টালির ছাদ, পাকা ছাদ নয়। ঘরের দেয়ালগুলো একেবারে মাটির, কোনো চুন সুরকি কিছু করা নেই। বিদিশা কাকিমার মা এবং বাবা যে ঘরে থাকতেন সেই ঘরটায় কিন্তু আমাদের নিয়ে যাননি, তার পাশে একটা ঘরে আমাদের নিয়ে গেছিলেন। ওখানে গিয়ে দেখলাম বিভিন্ন কাগজপত্র, খবরের কাগজ, বইপত্র সব স্তূপ করে রাখা। এই ঘরের মধ্যে একটা তক্তপোষও বিছানো আছে। ওখানে দরজাটা খুলতেই কেমন একটা শরীরে শিরশিরানি ভাব দেখা দিল। আমাদের সর্বশরীর কেমন শিরশির করে উঠল, কেমন যেন একটা ঠান্ডা দমকা হাওয়া গায়ের উপর দিয়ে বেরিয়ে গেল, এবং সেই হাওয়ার স্পর্শে আমাদের তিনজনের সারা গায়ের লোম কেমন খাড়া হয়ে উঠল। ঘরটা হালকা হালকা আলো আধারি ঘর, কেমন যেন সোদা গন্ধ ঘরটার মধ্যে। উনি সেই ঘরে নিয়ে এসে বললেন, দেখো, এটা আমাদের একটা ঘর। উনি কিন্তু অন্যান্য আর কোনো ঘরে আমাদের নিয়ে গেলেন না, এমনকি ওনারা যে ঘরে থাকেন সেই ঘরটাতেও না, সোজা এসে আমাদের এই ঘরটাতে ঢুকিয়ে দিলেন। আমাদের কারোরই পরিবেশটা ভালো লাগছিল না, কেমন একটা মনের মধ্যে ভীতি সঞ্চার করছিল ঘরটা। আমার মায়ের আবার কিছুটা দূরদর্শিতা আছে, ওই অনুভূতিটা মায়েরও একেবারেই ভালো লাগছিল না। কিছু একটা আন্দাজ করে মা বলে, এই চল চল তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখানে থেকেই বা কি করব? নোংরা আবর্জনা ভরা ঘর, এটা এটা কি বা দেখব? বিদিশা কাকিমার মা খালি জোর করছিলেন, কেন এত তাড়া কিসের তোমাদের? এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? একটু বসো না এই ঘরে। মা বললেন, না না, এখানে বসে কি করব? তার চেয়ে চলুন নিচে যাই, নিচে সবাই আছে। বসতে হলে সেখানে গিয়ে সবার সঙ্গে বসি, চলুন। কথাটা বলে তাড়াতাড়ি আর একটা বাক্য ব্যয় না করে আমরা তিনজনে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। পরে আমরা ভালোই বুঝতে পেরেছিলাম উনি হয় কোনো কালা জাদু করেন অথবা তন্ত্র সাধনা করেন, এবং ওই ঘরে কিছু একটা ছিল
যার জন্যে ওই ঘরে উনি আমাদের নিয়ে গেছিলেন এবং ওই ঘরে আমাদের বসতে বলছিলেন। আমরা এও ধারণা করেছিলাম হয়তো বিদিশা কাকিমার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী এই সব তন্ত্র সাধনার কারণেই সন্তান প্রসব করাকালীন মৃত হন এবং এইসব জেনেই তাই তার ভাই দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তান সম্ভবা হওয়ার পরই তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। বিদিশা কাকিমার মা হয়তো তার ভাইয়ের স্ত্রীকে এখানেই রাখতে চেয়েছিলেন, কিন্তু ছেলে ওনার মতলব বুঝে নিজেই স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছেন। বাঁশবাগানের ওখানে রাত্রে যে ঘটনার আমরা সাক্ষী হয়েছিলাম সেটা যে আসলে কি তা বলা মুশকিল। তবে এটা জানলে আশ্চর্য হব না যে বিদিশা কাকিমার মাই হয়তো বা তন্ত্রক্রিয়া, কালা জাদু বা টুকটাক করে এই সব ভূত পিশাচকে পোষ মানিয়ে রাখেন, অথবা হয়তো কোনো অশরীরী শক্তিকে তিনি পুজো করতেন, যার উৎস ছিল ওই বাঁশবাগানটা। আমরা পরে এও জানতে পেরেছিলাম যে বাঁশবাগানে কেউ যাওয়া আসা করত না, পিছনের দরজাটা সবসময় বন্ধই থাকত এবং এই বাড়ির এসব ব্যাপার বিদিশা কাকিমা নিজেও হয়তো জানতেন, কিন্তু নিজের মা তো তার মেয়ে আর এবং নাতনিকে কিছু করবেন না, সেই ভরসাই হয়তো ওনার ছিল। কিন্তু যেটা আগেই বলেছি, বিদিশা কাকিমার স্বামী মানে আমাদের স্যার, উনি কিন্তু এখানে থাকতে পছন্দ করতেন না, ফলে এই জায়গা থেকে পালিয়ে পালিয়ে বেড়াতেন। আরো একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম, বিদিশা কাকিমার মা কখনোই কিন্তু আমাদের চোখের দিকে চোখ রেখে কথা বলতেন না, হয় চোখ অন্যদিকে সরিয়ে কথা বলতেন, নয়তো চোখ নিচের দিকে নামিয়ে কথা বলতেন। মাত্র কয়েকবার ওনার চোখ আমরা দেখেছিলাম, অসম্ভব উজ্জ্বল দুটি চোখ এবং চোখে মুখে শয়তানির ছাপ। চোখে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে উনি চোখ ঘুরিয়েও নিয়েছিলেন। ওনার অসম্ভব রকমের ঘোলাটে চোখ দুটো দেখলে যে কোনো মানুষের মনে একটা ভয় ও শিহরণ জাগাবে, দেখলে সারাটা শরীর ভিতর থেকে কেঁপে উঠবে। মায়ের থেকে পরে শুনেছিলাম যেসব মানুষের ভূত প্রেতাত্মা নিয়ে কারবার, সেসব মানুষ সাধারণত অন্য মানুষের চোখের সঙ্গে চোখ মেলায় না, একমাত্র যদি সম্মোহন করার প্রয়োজন পড়ে তখনই তারা কারোর চোখের দিকে সোজাসুজি তাকায়। এছাড়া বলে রাখি, বাড়িতে ঢুকতে গিয়ে যে পুকুরটার বর্ণনা আমরা করেছিলাম, যে রাস্তার এক পাশে পুকুর এবং অন্য পাশে এ বাড়ির সীমানা, সেই পুকুরটা একমাত্র বিদিশা কাকিমার মা ছাড়া আর কেউ সেই পুকুর ব্যবহার করত না। সেই পুকুরটাতে স্নান করতে গিয়ে নাকি একটা বাচ্চা ছেলে মারা গেছিল। তারপর থেকেই সবার ওই পুকুরটার প্রতি একটা ভীতি সঞ্চার হয়। স্যারের মেয়েও তো একবার ওই পুকুরটাতে স্নান করতে গিয়ে প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু সেই সময় বিদিশা কাকিমা আশেপাশে থাকায় বাচ্চাটা বেঁচে গেছিল। তারপর থেকেই একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল সবাই ওই পুকুরটার উপর। ওখান থেকে চলে আসার পর আরো একটা ব্যাপার আমরা জানতে পারি, রান্নাঘর পেরিয়ে বাথরুম পেরিয়ে যেখানে ওনাদের ধানের গোলা ছিল তার পাশেই নাকি ওনাদের একটা ট্যাঙ্কি মতো কিছু করা ছিল, যেখানে মানুষের মলগুলো গিয়ে জমা হতো, আর সেই মলগুলো থেকেই নাকি তৈরি হতো তাদের রান্নার জ্বালানি। পরে কলকাতায় গিয়ে যখন স্যারের থেকে সেটা জানতে পারি, ঘৃণায় আমাদের সারা শরীর গিনগিন করে উঠেছিল। এতদিন সেই জ্বালানি দিয়েই খাবার আমরা খেয়েছিলাম কি না। যাই হোক, কোন রকম পালিয়ে তো আমরা কলকাতাতে চলে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরও খুব অস্বাভাবিক একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। নিজের ঘরের জানালা দিয়ে বাইরে একটা দ্রুত গতিতে চলাফেরা করা আলোক বিন্দু
যার উৎস কোথায় বোঝা যেত না, সেটা জানালার বাইরে আমি চলাফেরা করতে দেখতাম। আলো সাধারণত কোনো বস্তুর ওপর পড়লেই সেটা চোখে দেখা যায়, কারণ আলো কোনো বস্তুর ওপর পড়ে প্রতিফলন হয়ে সেটা চোখে পড়ে। কিন্তু এখানে আলোক বিন্দুটা কোনো বস্তু ছাড়াই হাওয়ার মাঝখানে ভেসে বেড়াতো। প্রথম সেই আলোক বিন্দু আমি দেখেছিলাম, তারপর আমার মাকে দেখাতে আমার মাও সেই আলোক বিন্দু দেখতে পায়। ওই আলোক বিন্দুটা আমরা দেখতে পেতাম প্রায় রাত 1টা-2টোর পর, আর তারপর আর আমাদের ঘুম আসতো না। সেখান থেকে ফিরে আসার পর এইভাবেই অনেক রাত আমাদের মা মেয়ের না ঘুমিয়ে কেটে গেছিল। এবং আরো কিছু পরে আমি আমার ঘরের মধ্যে কারোর উপস্থিতি টেরও পেতাম। ওখান থেকে আমরা পালিয়ে এসে বেঁচেছিলাম, এই কথাটা কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। কারণ বিদিশা কাকিমার মা যে ফন্দি এঁটে আমাদের ওখানে ডেকে আনিয়েছিলেন, সেই ফন্দিতে তিনি অনেকটাই সক্ষম হয়েছিলেন। সেখান থেকে চলে আসলেও কোনো অপশক্তি, জিন বা পিশাচ পিছু নিয়ে পৌঁছেছিল আমাদের বাড়িতে। সেই অপশক্তির থেকে নিস্তার পেতে লেগেছিল আমার আরো কয়েক বছর। সেটা আমার জীবনের আরেক অধ্যায়। সেই গল্প আজ তোলা থাক, সেই গল্প না হয় আরেকদিন তোমাদের কাছে করব। তবে এইটুকুই শুধু জানিয়ে রাখি, যে কোনো অপশক্তি বা অপদেবতাই হোক, ঈশ্বরের কাছে হার স্বীকার করতে সে বাধ্য। তাই ঈশ্বরে বিশ্বাস রেখে তার হাত ধরেই আমি পরিত্রাণ পেয়েছিলাম সেই অপশক্তির থেকে। আজকের ভৌতিক গল্পের আসর এখানেই সমাপ্ত হলো। খুব শীঘ্রই আরো একটি হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের এক একটা লাইক আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভৌতিক গল্পের পাশাপাশি আমাদের চ্যানেলে চলছে রহস্যে রোমাঞ্চে ভরপুর ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন গল্প। ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন গল্পগুলো শুনতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তবে আজকের মতো এখানেই বিদায়। নমস্কার।